কুয়েট ভিসি প্রো ভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে উল্লাস। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। বললেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চায় না তার দল। আওয়ামী লীগ নিষিদ্ধ আর শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়, এনসিপি নেতাদের মন্তব্য। রাজধানীতে মশাল মিছিল। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতীয় বাহিনীর চিরুনি অভিযানে ১৫০০ আটক, সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের সার্ক ভিসা বাতিল, ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন রশিদকে। বুধবার রাত ১টায় স্টুডেন্ট ওয়েলফেয়ারের নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতেই সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানান, অবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতিনিধিদের দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। ভিসি ও প্রো ভিসির অব্যাহতির পরপরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, তাদের সাথে অনেকেই যোগ দিচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিপক্ষ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তার। তিনি বলেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চান না তারা। ৩১ দফা বাস্তবায়নই হবে সকল অনাচারের প্রতিশোধ। রিপোর্ট ফররুখ বাবুর। রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে দিনব্যাপী রাষ্ট্রকাঠামো প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। ঢাকা থেকে বিভিন্ন পর্যায়ের নেতাসহ প্রশিক্ষকরা ৩১ দফার সুফল নিয়ে উত্তর অঞ্চলের বিএনপি নেতাদের নানা দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে এই ৩ জেলার নেতাদের প্রশ্নের ভার্চুয়ালি উত্তর দেন তিনি। সেখানে বিভিন্ন এলাকার সমস্যা, কৃষি, বেকার সমস্যা, কর্মসংস্থানের উন্নয়ন, নার্সিং প্রশিক্ষণের উদ্যোগ, কৃষিপণ্য সংরক্ষণ সহ নানা দিক উঠে আসে। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের দলীয়করণের কারণে চাকরি বঞ্চিত ভুক্তভোগী শুধু ছাত্রদল নয়, আরও অনেকে আছেন যাদের বেকার ভাতা দেওয়া হবে। সংসদের আসন বাড়ানোর ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ৩১ দফায় ৬ নম্বরে বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হবে। নির্বাচিত হবার পরে উচ্চ কক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন কম বেশি সেটি তখন ওখানে আলোচনা করে, সংসদে আলোচনা করেই মোটামুটি ভাবে ঠিক হবে যে কোন প্রক্রিয়ায় এই সংসদটি তৈরি হবে। বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারেরও প্রতিবাদ করেন তিনি। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ তাদের ভাষায় নয়, দেয়া হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না, তারা যা করেছে আমরা তা করতে চাই না। এই ৩১ দফাকে যদি বাস্তবায়ন করতে হয়
আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। জনগণের আস্থা ধরে রাখতে শুধু নেতা নয়, বিএনপির কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়ানোর নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে বামে থাকা আওয়ামী লীগের দোসররা ডক্টর ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না। তাই এসব লোক থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানান তিনি। তার দাবি, রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। ঐক্য নষ্ট হলে আবারও ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। পুলিশ প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সাজার আওতায় আনারও দাবি জানান মির্জা আব্বাস। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে দেশের মানুষ কোনো নির্বাচন দেখতে চায় না, এমন মন্তব্য জাতীয় নাগরিক পার্টির। গতকাল রাজধানীতে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে মশাল মিছিলে অংশ নিয়ে দলটির নেতারা বলেন, বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় কিনা তা জাতির কাছে স্পষ্ট করতে হবে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের পতনের পর থেকে তাদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন মহলে। কিন্তু গত 8 মাসেও দলটির বিচার না করায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি উত্তরা জোনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নির্বাচন দাবি করা দলগুলোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়ার আগে অন্য কিছু চিন্তা করলে জনতা আবারও রাজপথে নামবে। যারা এত বড় একটি গণহত্যা ঘটিয়েছে, তাদের এই বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড করার কোন ধরনের অধিকার থাকতে পারে। তারা এই বাংলাদেশের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার বিন্দুমাত্র প্রশ্ন আসে না। ওই খুনি হাসিনার বিচার হতে হবে। এই বাংলাদেশের আগামী নির্বাচনের পূর্বে আমরা খুনি হাসিনার বিচারের রায় দেখতে চাই। এদিকে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মশাল মিছিলের আয়োজন করে রমনা, পল্টন, মতিঝিল ও শাহবাগ জোন। মশাল মিছিলের আগে সমাবেশে বক্তব্যে এনসিপি কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য জুলাই গণহত্যাই যথেষ্ট। দলটি নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তাদের। আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের যে যেন আচরণ, আমরা তাদের নিয়ে সন্দেহ পোষণ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে। আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, শিক্ষা প্রশাসক হইতে চাইলে, আগামীর বাংলাদেশে সরকারে থাকতে চাইলে, বর্তমান অন্তর্বর্তী সরকারকেও তাদের চেয়ার টিকিয়ে রাখতে চাইলে তাদের একমাত্র বৈধতা মূল্যায়ন করতে হবে জুলাইয়ের রক্তকে, এবং সেখানে আওয়ামী লীগের সাথে কোনো প্রকার আপোষ কিংবা আওয়ামী লীগকে কোনো রকম পুনর্বাসন আমরা এই বাংলাদেশে করতে দিব না। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি পল্টন হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে মিয়ানমারের ওপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে অবস্থান বাংলাদেশ সহ এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়ন কার্যক্রমকে হুমকির মুখে ফেলতে পারে। দোহায় আর্তনা সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের সরকার প্রধান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির তৎপরতা, মিয়ানমারের রাখাইনে নাটকীয় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তাই স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে যে 10 লক্ষের উপর রোহিঙ্গাকে যে বাংলাদেশে লুক আফটার করতে হচ্ছে, এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না। এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। সম্মেলনের বাইরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি। কাতার সশস্ত্র বাহিনীতে 725 জনকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করায় কৃতজ্ঞতা জানান। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় কাতারের বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির। স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এদিকে কাতার সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মে মাস নাগাদ প্রযুক্তিগত উৎক্ষেপণে সম্পূর্ণ প্রস্তুত তারা। এছাড়াও ইলন মাস্ক প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান পেপ্যালও বাংলাদেশ স্পেস এক্সের কার্যক্রম ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বিবেচনায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটকে সাপোর্ট করে না, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। 5 আগস্টের আগে টিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ছিল উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা জানান, 5 তলা বাড়ি আছে এমন ব্যক্তিকেও টিসিবির কার্ড দেওয়া হয়েছিল, এমনকি সরকারি কর্মকর্তারাও নিয়েছিলেন টিসিবির কার্ড। এদিকে টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন, প্রকৃত ব্যক্তিদের হাতে টিসিবির কার্ড দিতে সিরিয়াসলি কাজ করছে সংস্থাটি। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের দেয়া মূল্যস্ফীতি হিসাব নিয়ে বরাবরই বড় প্রশ্ন ছিল। যদিও সরকারি হিসেবে মূল্যস্ফীতি 10% উপর অবস্থান করেছে, তাই মূল্যস্ফীতির চাপে দিশেহারা নিম্ন সীমিতর মানুষের আকাঙ্ক্ষা একটি টিসিবির কার্ড। কিন্তু এ নিয়ে ছিল 9/6 ঘটনা। এমন প্রেক্ষাপটে রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা কথা বলেন টিসিবির কার্ড বিতরণে ভয়াবহ অনিয়ম নিয়ে। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, 5 তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি, এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। অতি সরলীকরণকৃতভাবে বলি যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, আই থিঙ্ক দ্যাটস নট সলভ আওয়ার প্রবলেম। আমরা অংশগ্রহণ না করে, আমি যদি বলি যে আমরা গত সম্মেলনটা করলাম এবং আমি আফসোসের সাথে বলতে চাই খুব বেশি অংশগ্রহণ বাড়েনি, একেবারে যে বাড়েনি তা না, বাট আমার কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়েনি। ফ্যামিলি কার্ডধারী পরিচয় নিয়ে জটিলতা জুনের মধ্যে নিরসন হবার আশা প্রকাশ করেন টিসিবি চেয়ারম্যান। অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, জুম মিটিংয়ে বলা হয়েছে জুনের মধ্যে এগুলোকে সঠিকভাবে 1 কোটি উপকার হবে কি নির্ধারণ করার জন্য। নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ করা হবে বলেও জানান টিসিবির চেয়ারম্যান। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানাগুলো, এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বন্ধের পথে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিকেরা। গ্যাস বিপণন কর্তৃপক্ষ বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই সংকট সমাধানের চেষ্টা চলছে। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে ছোট বড় মিলিয়ে 3 শতাধিক পোশাক কারখানা রয়েছে, যেখানে কাজ করছে কয়েক লাখ শ্রমিক। 3 মাস যাবৎ গ্যাস সংকট থাকায় চরম বিপাকে উৎপাদন প্রতিষ্ঠানগুলো। এমতো অবস্থায় বকেয়া বেতন আর চাকরি নিয়ে শঙ্কার কথা বলছেন শ্রমিকরা। গ্যাস না থাকার কারণে আমরা বয়লার ঠিকমতো চালাতে পারছি না, তাই উৎপাদন ব্যাহত হচ্ছে
প্রোডাকশন হচ্ছে না। প্রোডাকশন না হওয়ার কারণে আমাদের ফ্যাক্টরিতে অনেক সমস্যা হচ্ছে। গ্যাস না থাকার জন্য সব মেশিন বন্ধ, আমাদের যে কাপড়গুলো সব পচে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকমতো চলে না। এভাবে চলতে থাকলে আমাদের সামনে ঈদ আছে, ঈদের স্যালারি বোনাস এগুলো ঠিকমতো আমরা পাবো না। মিনিমাম 8 থেকে 7-8 PSI লাগবে, কিন্তু এখন বর্তমানে আমাদের 1 PSI, যেটা আমাদের ফ্যাক্টরি বন্ধ। প্রোডাকশনটা হবে, এটা হচ্ছে না। আর এটা না হওয়ার কারণে আমাদের মনে করেন যে এটা যদি একেবারেই বন্ধ থাকে তাহলে তো আমরা কাজই করতে পারবো না, মালিক আমাদেরকে চালাতেও পারবে না। বেতন না পেলে তো ফ্যামিলি চলবে না, সেক্ষেত্রে আমরা দেখা গেছে যে রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব। অতএব আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি আছে ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই প্রবলেমটা যেন সলভ হয়, এই বিষয়ে উনি যেন সুনজর দেয়। বিপণন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। আমি সরকারের কাছে এবং সচিব যিনি পেট্রো বাংলার দায়িত্বে আছেন এবং এমডি সাহেব এবং জ্বালানি উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের গভর্নমেন্ট আছেন তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে বলতেছি, এই শিল্পকে বাঁচাইতে হলে আপনাদের গ্যাসের সরবরাহ সঠিকভাবে আমাদের দিতে হবে। তাছাড়া আমরা বেতন বোনাস দিতে পারবো না, আনরেস্ট হবে, এই লাইবিলিটি কিন্তু আপনাদেরই নিতে হবে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন তিতাস গ্যাসের এই কর্মকর্তা। চন্দ্রাই এবং কালিয়াকৈর অঞ্চলে যেহেতু নেটওয়ার্কের শেষ প্রান্তে, এখানে গ্যাসের চাপ স্বল্পতা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে। এই জন্যই বর্তমানে যেহেতু গ্যাসের ঘাটতি আছে, আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সংকট দ্রুততার সহিত সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থনীতির টালমাটাল সময়ে গ্যাস সংকট যেন মরার উপর খাড়ার ঘা। দ্রুত সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা পোশাক কারখানা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জম্মু কাশ্মীর হত্যাকাণ্ড প্রসঙ্গ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত 4 জঙ্গিকে শনাক্ত করে ছবি প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামে একটি সশস্ত্র সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে, আর এই হামলার জন্য পাকিস্তানকে দোষছে ভারত। ছবি প্রকাশ করা জঙ্গিদের সবাই TRF এর সদস্য। ভারত কর্তৃপক্ষের দাবি, এই হামলায় মূল পরিকল্পনাকারী লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ কাসুরি ওরফে খালিদ। ঘটনার পর থেকেই আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে অন্তত 1500 মানুষকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীদের হাতে ছিল AK-47, তাদের কাঁধে ছিল খাবার আর ঔষধের ব্যাগ এবং সবার মুখে ছিল মাস্ক। বৈশরণ উপত্যকার পাশেই পাইন বন থেকে বের হয়ে পর্যটকদের দলের সাথে মিশে যায় হামলাকারীরা। এরপর নির্বিচারে গুলি চালায়। এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 26। গুরুতর আহত হয়ে নিকটস্থ হাসপাতালে রয়েছে আরও বেশ কয়েকজন। যারা এই ঘটনার নেপথ্যে, তাদের খুঁজে বের করে চরম শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ ঘোষণা করেছে ভারত। বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে পাঞ্জাবের আটারি চেকপোস্ট। এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে যেতে পারবে না। যারা ওই ভিসায় ইতিমধ্যে ভারতে রয়েছে তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে পাক সেনা, বিমান ও নৌবাহিনীর যেসব পরামর্শদাতারা রয়েছেন তাদেরকেও পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদেরকে 1 সপ্তাহের মধ্যেই ভারত ছাড়তে বলা হয়েছে। একই সাথে ভারতের ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে নেবে বলে সংবাদ সম্মেলনে জানান ভারতের পররাষ্ট্র সচিব। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি কর আরোপ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বহুপাক্ষিক বাণিজ্য নীতিমালা লঙ্ঘন করেছে। চীন বাংলাদেশ সহ অন্যান্য দেশের সাথে এর বিরুদ্ধে কাজ করে অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নিতে চায়, যাতে অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
গতকাল চীনা দূতাবাসে চাইনিজ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। বাড়তি কর আরোপ করে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়মিত নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেন, চীন বাংলাদেশের তিস্তা প্রকল্পে নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে অংশ নিতে চায়, সেই সাথে মংলা বন্দরের আধুনিকায়নের কাজও দ্রুত শেষ করতে চায় বলেও জানান তিনি। ঢাকায় চীনা বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আগামী মাসে দেশটির বাণিজ্য মন্ত্রী সহ বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন বলেও জানান ইয়াওয়েন। তিনি জানান, চলতি বছর 5 শতাধিক সরকারি বেসরকারি কর্মকর্তা চীনে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। শ্রমিকদের বকেয়া পরিশোধ না করায় কয়েকটি গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। উপদেষ্টা জানান, 6টি গার্মেন্টসের ব্যাপারে পাওনা পরিশোধ না করার সুনির্দিষ্ট তথ্য রয়েছে। বলেন, সরকার তাদেরকে কোনো সহায়তা করবে না। মালিকদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের সম্পদ কি আছে সেটা বিক্রি করে পাওনা পরিশোধ করা হবে। বলেন, ব্যাংকের তথ্য ও ব্যবসায়ীদের তথ্য যাচাই করা হবে। অনুসন্ধানের তথ্যের ভিত্তিতেই সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শ্রম উপদেষ্টা বলেন, মালিকরা ব্যবসা করেন, বাড়ি করেন, গাড়ি করেন, কিন্তু বেতন দেন না। সরকার তাদের দায় নেবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কুয়েট ভিসি প্রো ভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে উল্লাস। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। বললেন, আওয়ামী লীগের মতো জুলুম করে প্রতিশোধ নিতে চায় না তার দল। আওয়ামী লীগ নিষিদ্ধ আর শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়, এনসিপি নেতাদের মন্তব্য। রাজধানীতে মশাল মিছিল। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতীয় বাহিনীর চিরুনি অভিযানে 1,500 আটক, সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের সার্ক ভিসা বাতিল, 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।